করে যদি দেখেন মুডিজ রেটিং পড়ে, সেই রেটিং এ বাংলাদেশের অবনমন হচ্ছে দিন দিন। বাংলাদেশের হয়তো যেহেতু ইউনূস সাহেবকে অনেকেই পছন্দ করেন সেটাও আছে, আবার অনেকেই অপছন্দ করেন। পছন্দ যারা করেন, আমরা রিসেন্টলি অনেক ঘটনা দেখছি যে এক ধরনের সিনক্রোনাইজ কোঅর্ডিনেটেড ক্যাম্পেইনও হচ্ছে দেশ পরিচালনা করা। আপনি এই দেশ পরিচালনা করার জন্য যত বড় বড় ডিগ্রি নিয়ে আর অনেক ধরনের এনজিওর ক্যাপাবিলিটি নিয়ে বড় বড় মানুষ নিয়ে আসলে তারা এটা করতে পারবেন না, কারণ এটা আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে এটা রাজনীতিবিদদের কাজ। তাদের ফ্যাসিস্ট দল হিসাবে ফ্যাসিস্ট যে কার্যক্রম সেটার জন্য তাদের শাস্তি হওয়া দরকার। এখন এই যে ইমিডিয়েট যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনে এখন পর্যন্ত আমরা এই প্রক্রিয়াটি সুরাহা কিন্তু করতে পারবো না। তো হচ্ছে যে অনেক বিষয় নিয়ে অনেক কথা বলে ভারত, তো ভারতের সবাই আমাদের মতোই তো দেখতে অনেকে, তাহলে আমরা কি চেহারা পরিবর্তন করব? আমরা কি ভাত খাওয়া বাদ দিয়ে দেব? আমরা কি পোশাক পরা বাদ দিয়ে দেব? ভারত কি বললো এখানে তো বিষয় না, এখানে বিষয় হচ্ছে যে দাবিটা ন্যায্যতা রয়েছে। ভারত কি বলছে সেজন্য সেটা আমরা করব না, এটা তো একটা বোকামির কাজ হবে। ভারত বলছে ডিসেম্বরে আমার তাড়াতাড়ি ইলেকশন করা দরকার, তাই বলে আমরা ডিসেম্বরে ইলেকশন করবো না কেন? এটা তো দেখতে হবে যে দাবিটার ন্যায্যতা রয়েছে কিনা, তাই না? তো এখানে ভারত কি বললো সেই সুরে আমরা কথা বলছি কিনা। তো ভারত এখানে ডিসেম্বর এবং জুনের মধ্যে পার্থক্যটা কি? মানে 6 মাসের পার্থক্য, এটা তো আমরা জানি, কিন্তু আমরা দেখছি যে এই যে এক ধরনের সময় বেঁধে দেওয়া যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এক সময় নির্বাচন হবে, তাই না? তো এখন আপনি যখন নির্বাচনের রোড ম্যাপ দিবেন তখন কিছু কাজ আপনাকে করতে হবে। আপনাকে নির্বাচনের তারিখ দিতে হবে, আপনার নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, আপনার মনোনয়ন কবে দিবেন সেই তারিখ ঘোষণা করতে হবে। এটা তো একটা প্রসিজিওর, সেই প্রসিজিওর মেনে মেনে হচ্ছে রাজনৈতিক দলগুলো এই কাজ করে। কিন্তু আমরা যখন দেখি যে আপনি ভেইগ একটা মানে একটা টাইম লাইন দিবেন, আপনি ডিসেম্বর থেকে জানুয়ারি যে কোনো এক সময় হতে পারে, তারা তো একটা, তারা যদি মনে করে যে মার্চে তারা ইলেকশন করবে, এপ্রিলে তারা ইলেকশন করবে, তার একটা ডেট দিতে হবে। তো তার যখন আপনি একটা অনির্দিষ্ট কালের জন্য ভাবে ওপেন এন্ডেড করে রাখবেন তখন একটা অনিশ্চয়তা তৈরি করবেন। আপনি এই যে অন্তর্বর্তী সরকার তারা নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করেছে, এই অনিশ্চয়তার কারণে আপনি যদি মুডিজ রেটিং দেখেন, মানে ইনভেস্টমেন্ট যে হয় বৈদেশিক ইনভেস্টমেন্ট দেখার জন্য আমাদের মুডিজ রেটিং দেখতে হয়। এই মুডিজ রেটিং এ বাংলাদেশের অবস্থান ধীরে ধীরে তলানিতে যাচ্ছে, বাংলাদেশে ঠিক মতো ইনভেস্টমেন্ট হচ্ছে না। আমরা দেখছি যে প্রচুর পরিমাণে সুন্দর প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে কিন্তু ইনভেস্টমেন্ট যেটা আসার কথা সেটা কিন্তু আসছে না। কিন্তু সব খুব স্বাভাবিকভাবেই ইনভেস্টররা এক ধরনের স্টেবিলিটি খুঁজে, একটা গভর্নমেন্ট কিন্তু খুঁজে। আমাদের ফ্রেশ সচিব তো বলছেন জাপান থেকে বিনিয়োগ আসবে এরকম, এবং 1 লক্ষ লোক পাঠানো যাবে, শ্রমিক পাঠানো যাবে। আপনারা যদি মালয়েশিয়া থেকে খবর দিয়েছেন যেটা ইন্টারন্যাশনাল স্কলারদের আসিফ বক্তব্য নজরুল। আপনারা দেখেন, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট যারা পর্যালোচনা করেন সেই রেটিং গুলো আপনারা দেখেন, যে রেটিংটার আমি কথা বললাম সার্চ করে যদি দেখেন মুডিজ রেটিং পড়ে, সেই রেটিং এ বাংলাদেশের অবনমন হচ্ছে দিন দিন। বাংলাদেশের হয়তো যেহেতু ইউনূস সাহেবকে অনেকেই পছন্দ করেন সেটাও আছে, আবার অনেকেই অপছন্দ করেন। পছন্দ যারা করেন, আমরা রিসেন্টলি অনেক ঘটনা দেখছি যে এক ধরনের সিনক্রোনাইজ কোঅর্ডিনেটেড ক্যাম্পেইনও হচ্ছে, তাই না? সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো যেটা তাকে 5 বছর রাখার জন্য এক ধরনের ক্যাম্পেইন করছে। তো তারা এই ধরনের ফুলিয়ে ফাঁপিয়ে অনেক সময় ইনভেস্টমেন্টের কথা বলছেন, কিন্তু এটা সত্য না। আপনারা যদি একটু ভালো করে সার্চ করে দেখেন, একটু নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন, ইকোনমিস্টদের বক্তব্য দেখেন, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট আমাদের অবনমন ঘটছে। এখন এই যে বিরাজনীতিকরণের প্রতি আকর্ষণ, যে একটা সরকার থাকবে যে সরকারের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না, সে অনেক ভালো ভালো কাজ করবে, এটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো খবর না। তার মানে কি? তার মানে আপনি গণতান্ত্রিক ভিত্তি তৈরি করতে পারেননি আপনার দেশে, এবং এই গণতান্ত্রিক ভিত্তি আপনাকে তৈরি করতে হবে আপনার রাজনৈতিক দল নিয়ে। আপনি যত আপনার সেই রাজনৈতিক দলের প্রতি আপনার যত হচ্ছে রাগ থাকুক, আপনার যত তার সেই রাজনৈতিক দলের দুর্বলতা থাকুক, কিন্তু শেষ পর্যন্ত জনগণের কাছাকাছি যাবে রাজনৈতিক দল। জনগণের কাছাকাছি রাজনৈতিক দল যাবে বলেই ছাত্রদের এবং শিক্ষার্থীদের একটি নতুন রাজনৈতিক দল করার প্রয়োজন পড়েছে। তারা তো প্রেশার গ্রুপ হয়েও থাকতে পারতেন। সবচাইতে কাছাকাছি জনগণের কাছে যায় কারা? রাজনৈতিক দল। যে কারণেই এনসিপি হলো কেন, জামাত ইসলামী কেন হলো, বিএনপি কেন হলো, তার কারণটা হচ্ছে এইটাই সবচাইতে বড় সংগঠন, সবচাইতে কার্যকরী সংগঠন, যে সংগঠনের মাধ্যমে আপনি জনগণের কাছে পৌঁছাতে পারবেন। জনগণের কাছে যে পৌঁছাতে পারবে, জনগণকে যে প্রতিনিধিত্ব করবে, সেই তো হচ্ছে জনগণের সম্পর্কিত পলিসি গ্রহণ করবে। তো যে কারণেই আপনাকে পছন্দ হোক বা না হোক, এই বিরাজনীতিকরণের ট্র্যাপ থেকে বা ফাঁদ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং রাজনীতিবিদদের হাতে রাজনীতিটাকে তুলে দিতে হবে।
রিক্সাওয়ালার দায়িত্ব রিক্সা চালানো, ইঞ্জিনিয়ারের দায়িত্ব ইঞ্জিনিয়ারিং করা, ডাক্তারের দায়িত্ব ডাক্তারি দেখা, রাজনীতিবিদদের দায়িত্ব দেশ পরিচালনা করা। আপনি দেশ পরিচালনা করার জন্য যত বড় বড় ডিগ্রি নিয়ে আর অনেক ধরনের এনজিওর ক্যাপাবিলিটি নিয়ে বড় বড় মানুষ নিয়ে আসলে তারা এটা করতে পারবেন না, কারণ এটা আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে এটা রাজনীতিবিদদের কাজ। এখন এই যে নানা রকম জুলাইয়ের স্পিরিটের কথা আমরা বলি, অবশ্যই জুলাই আমরা যে সরকারটা গঠন করেছি সেই সরকার তো আমাদেরও সরকার, কিন্তু কেন আমাদের আশা ভঙ্গ হলো? কেন আমাদের জুলাইয়ের যে হিরো সেই নায়কদের আমরা এখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হতে দেখছি? কেন তাদের বিরুদ্ধে সাধারণ মানুষও দুর্নীতির অভিযোগ নিয়ে আসছেন? সেটা তো খুবই দুর্ভাগ্যজনক। অতএব যদি জুলাইয়ের স্পিরিট আমরা ধারণ করতে চাই, তাহলে আসলে তাদেরও মনে রাখা উচিত যে তারা শুধুমাত্র জুলাই পার্টিসিপেট করেই হিরো থাকতে পারবেন না। জুলাই সেই স্পিরিটটাকে তাকে বহন করতে হবে, তার হৃদয়ে রাখতে হবে। সেটা যদি না রাখতে পারেন, তারা আওয়ামী লীগের মতোই মুক্তিযুদ্ধ নামে তারা যেভাবে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, যেই চেতনাকে বিক্রি করে তারা মুক্তিযুদ্ধের অবনমন করেছে, মুক্তিযুদ্ধের অবমূল্যায়ন করেছে, একই ঘটনা কিন্তু আবারও ঘটবে যদি জুলাই সেই স্পিরিটকে তারা হৃদয়ে ধারণ না করতে পারেন এবং তারা যদি অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত হন। এখন আমি পর্যন্ত আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নের দিকে আসি। এখন বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নটা ছিল আওয়ামী লীগ ছাড়া আমরা অন্তর্ভুক্তিমূলক জনগণ বলতে পারি কিনা। দেখুন, পৃথিবী ব্যাপী তো অনেক ধরনের ফ্যাসিস্ট পার্টি এসেছে পৃথিবীর বিভিন্ন ইতিহাসে, এবং তারা শেষ পর্যন্ত ফ্যাসিস্ট পার্টি হিসাবে আমরা তাদেরকে বিবেচনা করব কিনা সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনি একটা দলকে হঠাৎ করে ফ্যাসিস্ট বলতে পারবেন না। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, এবং বিশেষ করে তাদের যে সাম্প্রতিক যে কার্যক্রম, যেভাবে তারা গণহত্যায় যুক্ত হয়েছিল, তাতে তাদের ফ্যাসিস্ট দল হিসাবে ফ্যাসিস্ট যে কার্যক্রম সেটার জন্য তাদের শাস্তি হওয়া দরকার। এখন এই যে ইমিডিয়েট যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনে এখন পর্যন্ত আমরা এই প্রক্রিয়াটি সুরাহা কিন্তু করতে পারবো না, কারণ দল হিসাবে কেউ ফ্যাসিস্ট কিনা সেটা প্রমাণ করা আদালতে একটা বড় ধরনের সময়ের বিষয়। তো এই কারণে যতদিন পর্যন্ত আমরা দল হিসাবে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসাবে প্রমাণ না করতে পারছি, আমাদের যে নতুন আইন আমরা দেখছি সেই আইন অনুযায়ী তাদের কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছে, এবং এই কার্যক্রম বন্ধ রাখা পর্যন্ত আওয়ামী লীগের তো আসলে এই সামনে নির্বাচনে আসার কোনো সম্ভাবনা আমরা দেখছি না, বা এটার পসিবিলিটিও নাই। এখন এটা অন্তর্ভুক্তিমূলক হবে কিনা? অবশ্যই এটা অন্তর্ভুক্তিমূলক হবে। আমরা একটি রাজনৈতিক দল যারা গণহত্যা এবং নির্বিচারে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলে আমরা প্রমাণ পেয়েছি, এবং তাদের নেত্রী সরাসরি জড়িত ছিল সেটা বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টও আমরা দেখেছি, এবং তারা পালাতে বাধ্য হয়েছে। তো এই রাজনৈতিক দলকে আমরা রাজনৈতিক পরিসরে নিয়ে আসার জন্য যে প্রক্রিয়া দরকার, যে নতুন বিনির্মাণ দরকার, সেটা তো এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব না, যে কারণে তাদেরকে নির্বাচনী আবহাওয়ার বাইরে থাকাটাই যৌক্তিক। এবং তারা নির্বাচনে না আসলেও যদি বাংলাদেশের মানুষ নির্বাচনে আসে, বাংলাদেশের মানুষ যদি আমরা যেটা 2024 ইলেকশনে দেখেছিলাম সেখানে যদি ভোট কাস্টিং এত কম হয়, 10% হয় বা এরকম হয়, তখন আমরা বুঝবো যে বাংলাদেশ এটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। কিন্তু আমরা যদি দেখি 80% ভোট কাস্টিং হয়, 75% ভোট কাস্টিং হয়, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে জনগণ রায় দিয়েছে এবং জনগণ আসলে অন্তর্ভুক্তি পার্টিসিপেটরি একটা ইলেকশনে তারা অংশগ্রহণ করেছে। অর্থাৎ এখানে আমরা হচ্ছে ভোট কাস্টিং এবং সেটা রেট হিসাবে আমরা বুঝতে পারবো যে এটা পার্টিসিপেটরি হয়েছে কিনা। শুধুমাত্র আওয়ামী লীগ অনুপস্থিত থাকলেই এটা হচ্ছে পার্টিসিপেটরি হবে না, সেটা আমি মনে করি না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।